আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভালোবাসা ছেঁড়া গল্পের ৪৫ নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। তবে ইরানকে ভয় খেতে দেখে ধীরে ধীরে মুখটা এগিয়ে আনে। ইরান চোখ খিচে বন্ধ করে ফেলে। সে অনুভব করতে পারছেন দিয়ান তার অনেক কাছে চলে এসেছে। কিছু কি সত্যিই করে ফেলবে? আটকাতে হবে তো। কানের কাছে দিয়ানের গরম নিঃশ্বাস অনুভব হচ্ছে। তখন দিয়ার কণ্ঠভেদ করে বেরিয়ে আসে অতি পরিচিত কিছু কথা। মাথার মোটা বলদ মেয়ে কোথাকার। ইরান চোখ মিলে তাকায়। দিয়ান তার মাথায় একটা খাট্টা মেরে বলে, অসভ্য বেয়াদব মেয়ে তুমি। বিয়ের প্রস্তাব দিলাম তখন সিদ্ধান্ত জানালে না, এখন খালি করে ডাকছো কেন? লজ্জা করে না তোমার? এই মেয়ে কি ভেবেছো তুমি? তোমার মতামতের তোয়াক্কার কি আমি? বিয়ে তো আমি তোমাকেই করছি, শুধু তোমার ভাইয়ের সুস্থ হওয়ার অপেক্ষা। দরজাটা আটকাও না। কথা শেষ করে দিয়ান দরজা খুলে বেরিয়ে যান। ইরান বড় করে নিঃশ্বাস ফেলে। এতক্ষণ যেন দম আটকে বসেছিল। দিয়ান যেতে সে তাড়াতাড়ি দরজা আটকে নেয়। রুমে গিয়ে বিছানায় উল্টো হয়ে শুয়ে পড়ে। ইস, এত লজ্জা লাগছে কেন? এমন লজ্জা তো স্যারকে আর কখনো ঘুরে যায়নি। তার তো ইচ্ছা আরও কিছু দিন এমনি ঘুরে ফিরে তারপর বিয়েতে সম্মতি জানাবে। এর আগে তো লজ্জা পেলে তো প্ল্যান বুলডুট হয়ে যাবে। মাকে ফোন করে জানাতে পারে তিনি ইমনকে নিয়ে বাজারে গিয়েছেন। তা শুনে ইরান একটু রাগ করেন। তিনি বললেন, এই দিয়ান আসবে বাসায়, ওকে খাবার দিয়ে পাশের রুমে থাকতে দেশ। সারা রাত ঘুমায়নি ছেলেটা, ঘুমাবে একটু। এখন আসছে বলছে। উনি এসে উল্টো ঘরে চলে গিয়েছেন। তোমরা তাড়াতাড়ি আসো, আমি একা বলে বাসায় আসবে না বলে গিয়েছে। স্যার, শ্যাম আর তার বোনের খবর পাচ্ছে না। গত রাতে আমি বলেছিলাম আমাদের গেস্ট হাউসে থাকতে, তারপর আর খবর পেলাম না। কি বলছো তুমি? রুবেল, তোমায় আমি দায়িত্ব দিয়েছিলাম তো, যা যা দিতে বলেছিলাম দিয়েছো তো? দুঃখিত স্যার, এর আগেই তারা চলে গিয়েছে। পিয়াস বিরক্তিতে চোখ বন্ধ করে নেয়। শ্যাম ছেলেটা এত অবুঝপানা করলো কেন? কোথায় গেল ছেলেটা? ছোট্ট বোনটাকে নিয়ে এখন কোথায় যাবে? পিয়াসের চিন্তা পড়ে যায়। তখন কানেক্টমেন্ট থেকে কল আসে। জানানো হয় আফতাব হোসেনকে গ্রেফতার করা হয়, তারা সক্ষম হয়েছে। সে রাতারাতি দেশ সারানোর পরিকল্পনা করেছিল, তবে যথাসময়ে তাকে আটক করা সম্ভব হয়েছে। পিয়াস যেহেতু ওই অপারেশনের অন্যতম মেজর ছিল, তাই তাকেও সকল দায়িত্ব জানানো হয়। এখন আলতাফকে জোর করে সকল তথ্য বেরিয়ে আসবে। যারা এইসব কুকর্মে লিপিবদ্ধ থাকে তারা একের অপরের সাথে কানেকশন থাকে। তাই আশা রাখা যায় আফতাব থেকে বাকি ক্রিমিনালদের পরিচয় জানা যাবে। এসব নিয়ে কথা বলার পর্যায়ে পিয়া চুপচাপ বসেছিল। রুবেল আসার সময় কিছু ফুড এনেছে পিয়াসের জন্য। পিয়া সেই সব কেটে রুবেলকেও খেতে বলে। তবে স্যারের সামনে রুবেল প্রসায়নুল বজায় রাখে খায় না। তবে তার তথ্য শেষ হলে সে চলে যায়। এখন তাকে কানেক্টমেন্ট যেতে হবে। আফতাবকে জিজ্ঞাসাবাদের সময়টা সেও সেখানে উপস্থিত থাকবে। রুবেল চলে যেতেই দিয়া বলে, ভালো হয়েছে শ্যাম লোকটা চলে গিয়েছে, এখন অন্তত আমার বোনটা ভালো থাকবে। পিয়াস একটু রাগে দৃষ্টি নিক্ষেপ করে বলে, মাথা ঠিক আছে তোমার? প্রেমটা কি শ্যাম একাই করেছিল নাকি তোমার বোনের সাথে দিয়েছিল তাতে? এখন শ্যামকে একা একা দোষ দিচ্ছ বারবার। পিয়া চমকে উঠে বলে, আপনি সেই ছেলেটার জন্য আমার ওপর রাগারাগি করছেন? মেজর সাহেব, শ্যাম ছেলেটা খারাপ ছিল, ও আমার বোনকে কিছু করছে কি? করেনি তো, আগেই কোনো দোষারোপ করছো? তাহলে কি স্বামীর কিছু করার অপেক্ষা করতাম? আমার বোনের ক্ষতি হওয়ার পর অপেক্ষা করতাম? আপনি পাগল হয়ে গিয়েছেন। শ্যামকে, তার জন্য আমার সাথেও খারাপ ব্যবহার করেছেন আপনি। আপনার কি মাথা ঠিক আছে? এটা পিয়া, চুপ করো, আমার আর ভাল লাগছে না এসব। পিয়াস ঘন ঘন শ্বাস ফেলতে থাকে। একটু চেঁচিয়ে কথা বলায় এখন শ্বাস নিতে সমস্যা হচ্ছে। পিয়া ভয় পেয়ে যায়। তাড়াতাড়ি করে উঠে তাকে পানি খাওয়ায়। পানি খেয়ে পিয়াস নিজেকে শান্ত করে কিছুক্ষণ থেমে পুনরায় বলে ওঠে, আমি জানি না কেন আমার এমন মনে হচ্ছে, তবে শ্যাম ছেলেটা খারাপ না। পিয়া, আমার কথাটা শোনো, একটু বুঝো। ও তোমাকে ভালোবেসেছিল বলেই তোমার ক্ষতি করতে পারেনি। তুমি একটু চিন্তা করে দেখো, তার একমাত্র ছোট বোনটা একদল সন্ত্রাসীর হাতে আটক ছিল। তাকে রিস্ক দেওয়া হয়েছিল নিজের বোনকে ফেরত পেতে, আরেকজনের সর্বনাশ করতে। এমন পর্যায়ে কোন ভাইয়ের মাথা ঠিক থাকে বলতে পারো? সে কাজটা না করলে তার বোনকে সারা জীবনের জন্য হারাতো। কিছুটা থেমে পুনরায় বলে, শ্যামর মাথাও ঠিক ছিল না। সে বোনের চিন্তায় এমন একটা কাজ জড়িয়ে পড়তে গিয়েছিল, কিন্তু শেষ পর্যায়ে ঠিক নিজেকে সামলিয়ে নিয়েছে। তুমি জানো, ছেলেটা নিজেকে শেষ করে দেওয়ার পায়তাও করেছিল। ভেবেছিল বোনকে আর ফেরত পাবে না, আর না পেলেও
চাইলেও নিজেকেও শেষ করে দিবে। কি ভয়ানক সিদ্ধান্ত নিয়েছিল ভাবতে পারছো? এই ছেলেটাকে তুমি খারাপ বলছো কিভাবে? যে ভালোবাসার কথা ভেবে নিজেকে খারাপ কাজ থেকে সরিয়ে নেয়, তার ভালোবাসার পরিপূর্ণ তুমি অনুমান করতে পারছো? পিয়া পিয়া কিছুটা বলতে পারে না, শুধু মাথা নিচু করে রেখে চোখের পানি ফেলতে থাকে। চোখের সামনে ভাসে পিয়ার মাখামাখি রোদ। এতক্ষণে নিজের বোনের কথাই চিন্তা করছিল, একবারও মাথায় আসেনি এই বাচ্চা মেয়েটার অমন খারাপ জায়গায় কিভাবে এতদিন সার্ভাইভ করলো। সে এবার ফুপিয়ে উঠল। আমি ভুল বুঝেছি, আমাকে মাফ করুন। সামান্য খোঁজ পাওয়া যাবে না বলুন? আমি তো ওনাকে মেরে ফেলেছি। বড় ভাইয়ের মতো লোকটাকে আমি আঘাত করেছি, আমাকে ক্ষমা করবেন না উনি? মেজর সাহেব, ওনাকে খুঁজে বের করুন না, আমি ক্ষমা চাইবো ওনার কাছে। পিয়া শান্ত হও, আমি চেষ্টা চালাবো। তবে একটা জিনিস জানো তো, সে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া সম্ভব, তবে নিজের থেকে লুকিয়ে পড়ে তাকে খুঁজে পাওয়া কখনোই সম্ভব না। আপনি কি বলতে যাচ্ছেন? শ্যাম নিজে থেকেই লুকিয়ে পড়েছে, সে আমাদের আর দেখা দিতে যাচ্ছে না। এটা তো আমার কথাতেই না। আমিই খারাপ, আমি কেন ওনাকে চলে যেতে বললাম? পিয়া নিজেকে দোষ দেওয়া বন্ধ করো। তুমি তোমার বোনের কথা চিন্তা করে এমনটা করেছ, এখানে তোমারও কোনো দেশ নেই। কান্না করবে না। শ্যাম যদি নিজে থেকে দেখা দিতে চায় তবে তাদের আমি অবশ্যই খুঁজে পাবো। পিয়া তখনও মাথা নিচু করে বসেছিল। পিয়াস একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, এদিকে আসো পিয়া, আমার কাছে আসো। পিয়া মাঝে কোনো হেলদুল দেখা যায় না। এতে পিয়াস উঠে বসতে গিয়ে একটু ব্যথা পাওয়ার ভঙ্গি করে। এতে পিয়া চমকে উঠে তড়িঘড়ি করে এগিয়ে আসে। কোথায় ব্যথা পেয়েছেন? একা একা উঠতে বসতে গেল কেন? অনেক ব্যথা পেয়েছেন? ডক্টরকে ডাকবো? বুকে ব্যথা বউ? তোমাকে কাঁদতে দেখলে আমার বুকের মধ্যখানে ভীষণ ব্যথা হয়। এই ব্যথা তুমি ছাড়া কেউ কমাতে পারবে না। পিয়া নাক টেনে বলে, মিথ্যা অভিনয় করে আমাকে ডেকে আনলেন না? উফ, সত্যিই ব্যথা। একটু স্বামীকে আদর করলে কি হয়? নেহাত অসুস্থ হয়ে বেরিয়ে পড়ে আছে, নয়তো কি এখনো এমন দূরে দূরে থাকতে পারতে নাকি? দূর থেকে আরো কষ্ট দেও আমায়, কাছে এসে একটু আদর করে দাও। পিয়া ঠোঁট উল্টে তাকায়, তবে পরক্ষণে পিয়াস অবাক হয়ে তার কপালে ছোট্ট ছুঁয়ায়, তারপর দুলগায়ে ঠোঁট ছুঁয়ে ছুঁয়ে ছুঁয়ায়। পিয়াস আঁকড়ে ধরে তাকে, এতক্ষণে যেন শান্তি ফিরে পেল। পিয়া স্বামীর বুকে মাথা রাখে, খুবই সাবধানে, যাতে তার আঘাত আর কোনো চাপ না লাগে। পিয়াস আস্তে করে বইয়ের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। পিয়াস তার অফিসারের সাথে কথা বলে, ক্যান্টনমেন্ট থেকে তাকে ছুটি দেওয়া হয়। সম্পূর্ণ 1 মাসের ছুটি পায় সে। অপারেশনটা অন্যতম লিডিসি থাকলেও আর অন্যান্য মেজররাও ছিল, তাই এই কেসের বাকি বিষয়টুকু তারাই সামলে নেবে। যেহেতু পিয়াসের আঘাত আঘাতপ্রাপ্ত, তাই সে রেস্টের প্রয়োজন। তাছাড়া সে আগে থেকেই ভাবছিল এবার মাসখানেকের ছুটি কাটাবে, তাই এই সুযোগে হাতছাড়া করা ঠিক নয়। বিয়ের পর বউ, পারিবারিক সমস্যাও সময় দেয়নি, তাছাড়া আরও বড় বড় কিছু কাজও আছে। সব মিলিয়ে পিয়াসের জন্য এই ছুটিটুকু গুরুত্বপূর্ণ। ছুটি মাত্র পাওয়ায় সে ডাক্তারের সাথে কথা বলে ডিসচার্জের ব্যবস্থা করে। তবে তার আঘাতটা যেহেতু একটু গুরুতর, তাই তাকে একটু ছুটি দিতে রাজি হয় না। অত্যন্ত আরও 2 দিন ডক্টরের অপারেশনতে থাকতে হবে। সব ঠিকঠাক দেখে তারপর তার ছুটির ব্যবস্থা করা হবে। এতে পিয়াস একটু বিরক্ত হয়ে বটে। এভাবে শক্তপোক্ত একজন পুরুষ হয়েও হসপিটালে অসুস্থর মতো পড়ে থাকা বড্ড কষ্টকর, তাই সে ডক্টরকে একটু মানানোর চেষ্টা করে। তবে ডাক্তার একটু ভ্রু কুঁচকে কিন্তু শান্ত গলায় বলেন, মিস্টার পিয়াস, এখনও অসুস্থ আপনি। এই অবস্থায় তাড়াহুড়া করে ডিসচার্জ নেওয়া মোটেও ঠিক হবে না। আপনার ইনসুলিনগুলো বাহির থেকে যতটা হালকা মনে হচ্ছে, ভিতরের কিন্তু ততটাই নয়। আমরা যদি এখন আপনাকে ছাড়ি, পরে জটিলতা হলে সেটার দায় কে নেবে বলুন তো? একটু থেমে ফাইলটা উল্টে দেখে আবার বলেন, অন্তত আরও 2 দিন আপনাকে এখানে থাকতে হবে। নিয়মিত ড্রেসিং শুধু আর রেস্ট, এই 3টা জিনিস একটু অবহেলা করা যাবে না। আপনি আর্মি অফিসার, নিশ্চয়ই ডিসিপ্লিনের গুরুত্বপূর্ণ বুঝেন। নিজের শরীরের ক্ষেত্রেও এই একই প্ল্যান করুন। পিয়াস একটু মুখ থতমত করে বসে থাকে। ডক্টর পিয়ার দিকে তাকিয়ে মৃদু হেসে বলেন, আর মিসেস, আপনি খেয়াল রাখবেন রুগী যেন বেশি নড়াচড়া না করে। জেদ করলে কিন্তু একদম শুনবেন না। ডক্টর তার পরামর্শ দিয়ে চলে যান। ডক্টর চলে যেতেই পিয়া মুখ চেপে হেসে ফেলে। শুনলেন তো, জেদ করলেও শুনবো না কিন্তু। পিয়াস কপাল কুঁচকে তাকায়, গম্ভীর থাকায় বান করে বলে, তুমি তো এমনিতেই শুনো না, এখন আবার লাইসেন্স পেয়ে গিয়েছ। পিয়া ভ্রু নাচিয়ে বলে, অবশ্যই, এখন থেকে আপনি আমার ফুল টাইম রোগী, বুঝলেন? ডক্টররা যত ওষুধ দিক, আমার আসল ওষুধ তো তুমিই বউ। বাসায় চলে গিয়ে ওই বিশেষ ওষুধ সেবন করলে আমি দ্রুত সুস্থ হয়ে যাব। দেখো, চুপ, আর ভালোবাসা দেখাতে হবে না। এখন আমি যা যা বলবো সব শুনতে হবে। পিয়াস দীর্ঘশ্বাস ফেলে কেমন অসহায় সুরে বলে ওঠে, মেজর হয়ে শেষমেশ নিজের বউয়ের কাছেই বন্দী হলাম দেখছি। হায় রে
ভাগ্য। পিয়া খিলখিল খিরে হেসে ওঠে। সে কিছু ফল কেটে সামনে দেয়। তখনই কেবিনের দরজা ঠেলে ইমন ভিতরে আসে। ইরান লাফিয়ে এসে ভাইয়ের পাশে বসে। পিয়াসকে দেওয়া ফলের টুকরো নিজের মুখে পুড়ে নেয়। কেমন আছো ভাইয়া? ব্যথা কি এখনো? ঠিক আছে আমি। আম্মু কোথায়? আসতেছে দিয়া স্যারের সাথে। ইমন এসে ভাইয়ের পায়ের কাছে বসে। পিয়াসের পরনে লুঙ্গি পরা ছিল। সে এক পাশ থেকে পায়ের আঘাত পর্যন্ত লুঙ্গি তুলে দেখতে থাকে। একটু আগেই আঘাতের ড্রেসিং করে ব্যান্ডেজ মুড়িয়ে দেওয়া হয়েছে। ইমন হঠাৎই ফিক করে হেসে ফেলে। পিয়াস ব্রুকুসকে তাকিয়ে বলে, তুমি না লুঙ্গি পরতে পছন্দ করো না? হে হে, এখন সেই লুঙ্গি পরতে হলো? তোমার লুঙ্গিতে দেখে আমার খালি হাসি পাচ্ছে। ইরানও হাসতে থাকে। ভাই বোনের হাসি মুখ রেখে পিয়াস একটু শান্ত লাগে। এই মুখগুলোই তো সর্বদা মিস করে। তখনই দিয়ার সাথে সুমাইয়া বেগম আসেন। ছেলের সাথে কথা বলে তিনি দিয়ার কাছে যান। মেয়েটা সারা রাত দিন রাত হসপিটাল থেকে সেবা করছে। চোখ মুখের চেহারা বেহাল। পিয়াকে বললেন, আজকে রাতে আমি এখানে থাকি, তুমি গিয়ে বাসায় একটু শান্তিতে থাকো। এখানে তো তোমার ঘুম হওয়ার সমস্যা হচ্ছে। না আম্মু, আপনারা এমনি কোমরের সমস্যা আছে, আপনি এখানে থাকতে পারবেন না। তাছাড়া এখানে আমার কোনো সমস্যা হচ্ছে না, আমি একদম ঠিক আছি। দিয়ান বসে পিয়াসের সুবিধা অসুবিধা নিয়ে কথা বলছিল। তখন পাশে বসা ইমরানকে বলেছিল এখনকার সুন্দর সুন্দর জায়গাগুলোর কথা। সে নাকি ফোনে দেখছে এখানে কত সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে।